বউ, কই গো তুমি? তাড়াতাড়ি আমার জালটা দাও। আইজ অনেক গভীর সাগরে যাইতে হইব। বাজারে সামুদ্রিক মাছের অনেক চাহিদা। সামুদ্রিক মাছ বিক্রি করতে পারলে কয়েকদিন আর মাছ ধরতে না গেলেও চলবো। এইভাবে তো আর প্রতিদিন মাছ ধইরা পারা যায় না। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, সাবধানে যাবে। সাগরে বেশি ঢেউ থাকলে আর মাঝখানে যাবে না। আমরা যেভাবে দিন কাটাচ্ছি এভাবে কাটাতে পারলেই হলো। আমাদের এই চাইতে বেশি কিছুই দরকার নাই। বাবা, তুমি যদি সমুদ্র থেকে অনেক মাছ ধরতে পারো তাহলে আমাদের জন্য কিছু আনবে। অনেক দিন ধরে আমাদের বাড়িতে কোনো মাছ আসে না। আমার তো মাছ খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে রে মা, আইজকা সবচাইতে বড় মাছটা বাড়িতেই নিয়ে আসমু। এখন তাইলে আমি আসি, তোরা সবাই সাবধানে থাকিস। তারপর রবি তার জাল নিয়ে সাগরে যায়। সাগরে তো দেখতেছি অনেক ঢেউ। নৌকা নিয়ে সাগরের গভীরে যাইতে তো ভয়ও করতেছে। তবে এখন তো আর কিছু করার নাই। বড় মুখে বইলা আসলাম, মাইয়াটার জন্য সবচাইতে বড় মাছটা নিয়ে যাবো। এখন কি আর এইভাবে বাড়িতে ফিরা গেলে হইব? তারপর রবি আর কোনো কিছু চিন্তা না করে নৌকা করে গভীর সাগরের দিকে যেতে থাকে। এখন এইখানে জালটা ফেলি, মনে হইতাছে অনেক মাছ উঠবো। তারপর তাড়াতাড়ি মাছ ধইরা চইলা যামু। একা একা এখানে থাকতে খুব ভয়ও করতাছে। তারপর রবি সাগরে জাল ফেলে, কিন্তু তার জালে একটাও মাছ ওঠে না। আজকে কি তাইলে আমার কপালে কোনো মাছ নাই? খালি হাতেই কি বাড়ি ফিরতে হইব? না না, মাইয়াডারে কি কমু? তারপর রবি আবার সাগরে জাল ফেলে, কিন্তু অনেকবার জাল ফেলার পরও তার জালে কোনো মাছ ওঠে না। আমার কপালে কি ভালো কিছুই নাই? এখন তো দেখতেছি মাছ না নিয়ে বাড়িতে ফিরা যাইতে হইব। এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। ঠিক তখন আচমকা এক হাওয়ায় রবির নৌকাটা ডুবে যায়। মানুষটা কখন গেছে সাগরে মাছ ধরতে? এখনো তো আইতাছে না। কি যে হইল কিছুই তো বুঝবার পারতাছি না। আমার তো খুব চিন্তা হইতাছে। আমার বাবা কোথায়? বাবা তো বললো আমার জন্য মাছ নিয়ে আসবে। বাবা এখনো কেন আসছে না? কি হলো মা, কথা বলছে না কেন? বাবা কখন আসবে? আমিও তো বুঝতে পারতেছি না তোর বাবা এখনো কেন আইতাছে না। এতক্ষণে তো চলে আসার কথা, কিন্তু এখনো আইতাছে না কেন? কেউ তো মনে হয় সাথেও গেছে না। লোকটা তো হয় একা একাই গেছে। এখন আমি কি করবো? মা চলো আমরা সাগরে যাই। সাগরে গেলে বাবাকে দেখতে পাবো। বাবা মনে হয় আজ অনেক মাছ পেয়েছে, তাই বিক্রি করে বাড়ি আসতে দেরি হয়ে যাচ্ছে। তোর বাবা তো আগে কখনো এমন করে নাই। যত বেশি মাছ পাক না কেন ঠিক সময় মতো বাড়ি ফিরে আসতো। আজ প্রথম এমন হলো। আর কতক্ষণ দেখি তোর বাবা আসে কিনা, পরে দেখা যাবে। এভাবেই কয়েকদিন কেটে যায়, কিন্তু রবি আর বাড়িতে ফিরে আসে না। মা, বাবা কি তাহলে আর আসবে না? বাবার কি হয়ে গেল? ও মা, বাবা কোথায়? আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি তোরে কিভাবে তোর বাবার কাছে নিয়ে যাব মা? মনে হচ্ছে তোর বাবা কোনো বিপদে পড়েছে, কিন্তু এখন আমরা কি করতে পারি? ঘরে তো কিছুই নাই। আমাকে খেতে দাও মা, বাবার জন্য তো না খেয়ে বসে আছি। বাবা তো আসছে না, কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে। তুই আমারে আর কাঁদাইস না মা, একটু সহ্য কর। তোর বাবা চলে আসলেই একসাথে খেতে দেব। তোর বাবা তোর জন্য বড় মাছ নিয়ে আসবে বলেছে। মা, বাবা তো এখনো এলো না। আমি তো আর থাকতে পারছি না মা। এখন তুমি আমাকে খেতে দাও। বাবা আসলে আমি বাবাকে আচ্ছা করে বকে দেব। ঘরে তো কিছুই নাই, মেয়েটারে এখন যে কি খাইতে দেব? যাই পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিছু নিয়ে আসি। অন্তত মেয়েটার মুখে তো কিছু খাবার তুলে দিতে হবে। তারপর রাধিকার মা পাশের বাড়ির ভাবির কাছে যায়। ভাবি, বাড়ি আছেন নাকি? আমার মেয়েটার খুব খিদে পেয়েছে, যদি সামান্য কিছু খাবার দিতেন। আপনার ভাই তো কয়েকদিন হলো বাড়িতেই আসছে না।
তোদের মতো পুরা কপালে আমার বাড়িতে কি করছিস? আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তোর জন্যই রবির এত বড় সর্বনাশ হলো। আগে তো কখনোই রবি মাছ ধরতে গিয়ে এত দেরি করেনি। এতে আমার কি দোষ ভাবি? আমি তো আপনার ভাইকে বলিনি যে আমাদের জন্য সাগর থেকে মাছ ধরে নিয়ে আসতে। তিনি তো নিজে থেকেই মাছ ধরতে গেছে। এখন আমার বাড়ি থেকে যা, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। তোরা না খেয়ে মর, তাতে আমার কি। তারপর রবির বউ ভাবির বাড়ি থেকে চলে আসে আর বাড়িতে এসে কান্না শুরু করে। উপরওয়ালা, এ কি দিন দেখালে! মেয়েটাকে নিয়ে এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। মা, তুমি কেঁদো না, আমার আর খেতে নেই। আমি সাগরের দিকে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। তারপর রাধিকা সাগরের কাছে যায় এবং কান্না করতে থাকে। বাবা, কোথায় তুমি? আমার তো তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। বাবা, তাড়াতাড়ি ফিরে এসো না। কি হলো বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? ঠিক তখন সাগর থেকে এক জলপরি উঠে আসে। কি হয়েছে মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? আর তোমার বাবা কোথায়? আমাকে বলো, কি হয়েছে? আমার বাবা এই সাগরে মাছ ধরতে এসেছিল, কিন্তু আর ফেরেনি। আপনি দয়া করে আমার বাবাকে এনে দিন। আমার বাবাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি তোমার বাবা কোথায় আছে। তুমি এখানে বসে থাকো, আমি এক্ষুনি তোমার বাবাকে নিয়ে আসছি। তারপর জলপরি সাগরের নিচে গিয়ে রবিকে খুঁজতে থাকে এবং রবিকে খুঁজে পেয়ে সাগরের ওপরে তুলে নিয়ে আসে। এটা কি তোমার বাবা? এই লোকটা সাগরের নিচে পড়েছিল। মনে হচ্ছে এই লোকের নৌকাটা সাগরে ডুবে গেছিল। হ্যাঁ, ইনি আমার বাবা, কিন্তু আমার বাবা কথা বলছে না কেন? বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? আমি এখনই তোমার বাবাকে আগের মতো করে দিচ্ছি, এখনই তোমার বাবা ঠিক হয়ে যাবে। তারপর জলপরি জাদু করে রবিকে আগের মতো করে দেয়। জলপরি, আপনারে অনেক ধন্যবাদ। আপনারে কি বইলা যে ধন্যবাদ দিমু। আপনার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। না জানি আমার পরিবারের সবাই এতদিন আমারে নিয়ে কত চিন্তা করছে। তবে এখন আর কিছুই হবে না। আমি তোমাদের এমন একটা জিনিস দেব যে তোমরা সারা জীবন সুখে কাটাতে পারবে। তোমাদের বাবা মেয়ের ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। তারপর জলপরি ছোট্ট একটা সোনার বাড়ি রবির হাতে দেয়। এ কি জলপরি, এইটা তো একটা সোনার বাড়ি। এই সোনার বাড়ি দিয়ে আমি কি করবো? আমাগর তো কোনো সোনার বাড়ির দরকার নাই। আমি আমার জীবন ফিরে পাইছি, এইটাই তো অনেক। এটা তোমার মেয়ের জন্য। তোমার মেয়েকে আর কখনোই কোনো কষ্ট পেতে হবে না। এই জাদুর সোনার বাড়ির কাছে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। আর প্রয়োজন হলে এই জাদুর বাড়ি অনেক বড় হবে, তখন তোমরা এই বাড়িতে থাকতেও পারবে। আমাগর এত কিছু দরকার নাই জলপরি। মানুষ যদি দেখে আমার কাছে সোনার বাড়ি, তাইলে তো তারা আমার নিয়ে খুব হিংসা করব। ঠিক আছে, তুমি এটা বাড়ি নিয়ে যাও। আর যখন যা প্রয়োজন হবে এই সোনার বাড়ির কাছে চাইবে। তোমাদের ঘরে কোনো কিছুর অভাব থাকবে না। তারপর রবি এবং রাধিকা জলপরির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। মা দেখো, বাবা চলে এসেছে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। আর বাবা আমাদের ছেড়ে আর কোথাও যাবে না। এটা আমি কি দেখছি? সত্যি সত্যি দেখছি নাকি তোর বাবা সত্যি ফিরে এসেছে? ওগো, তুমি এতদিন কোথায় ছিলে? জানো আমাদের ওপর দিয়ে কত কিছু গেছে। আমি জানি কি হইছে, তবে তোমাকে এখন আর কেউ কিছু কইতে পারবো না। এখন তো আমি ফিরে আসছি। চলো এবার ঘরে চলো। এ কি, রবি আবার কি করে ফিরে এলো? আর হাতে ওটা কি চকচক করছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তারপর ভাবি এসে রবির বাড়ির সামনে দাঁড়ায়। দেখো এইটা কি? এক জলপরি আমার এই সোনার বাড়িটা উপহার দিছে। এই বাড়িটা যতদিন আমাকে কাছে থাকবো ততদিন আমাকে কোনো অভাবই হইব না। এইটা একটা জাদুর বাড়ি। আমাকে যখন যা ইচ্ছা হইব
তখন আমরা এইটার থেকে নিতে পারবো। এই ঘরটারেও আমরা বড় করতে পারবো। তাছাড়া আমরা এই বাড়ির ভিতরে থাকতেও পারবো। এ কি বলছো? তবে বাইরের কাউকে এই কথা কখনোই জানানো যাবে না। যদি কেউ জানতে পারে তাহলে এই বাড়িটাকে চুরি করার চেষ্টা করবে। কখনোই বাইরের কারো কাছে এসব বলবে না। তোদের আর কাউকে বলতে হবে না, আমি তো জেনেই গেলাম। আজ রাতে এই বাড়িটাকে আমি চুরি করব আর আমার বাড়িতে রেখে দেব, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। তারপর রাতের বেলা ভাবি আসে রবির বাড়িতে সোনার বাড়ি চুরি করতে। ঠিক তখন ভাবির হাত অবশ হয়ে যায়। এ কি, আমি হাত নাড়াতে পারছি না কেন? এটা তো আমি কিছুতেই ধরতে পারছি না। আমার হাতে কি হয়ে গেল? হাতে তো কোনো শক্তিও পাচ্ছি না। এই কি ভাবি, আপনি আপনি আমাদের বাড়িতে কি করছেন? ও, বুঝতে পেরেছি। আপনার মনে কি কোনো ভালো চিন্তা নেই? যেমন একটু শুনেছেন আমাদের কাছে একটা মূল্যবান জিনিস আছে, অমনি চুরি করতে চলে এসেছেন। আমাকে ক্ষমা করে দাও, আমার হাত আমি নাড়াতে পারছি না। দয়া করে আমার হাতটা ঠিক করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। আমি কি করে আপনার হাত ঠিক করে দেব? আপনার শাস্তি তো আপনাকেই ভোগ করতে হবে। আপনি এখন এখান থেকে আসতে পারেন। ভবিষ্যতে এমন কাজ করার আগে ভেবে করবেন। কিছু তো পেলামই না, শুধু শুধু আমার হাতটা হারালাম। এখন তো এই হাত দিয়ে আমি কিছুই করতে পারবো না। হায় রে পোড়া কপাল আমার, অবশেষে এই দিনটা আমায় দেখতে হলো। এখন থেকে কেউ আর নিজেদের মতো কিছু করতে পারবে না। আমি যা বলবো তাই মেনে চলতে হবে। এই গ্রামের বাইরে কোনো মানুষ কাজ করতে যেতে পারবে না। গ্রামের মধ্যেই কাজ খুঁজে নিতে হবে। জমিদার সাহেব, এ আপনি কি বলছেন? আমি তো শহরে কাজ করি, আমাকে তো গ্রামের বাইরে যেতেই হবে। আমার মুখের উপর যে কথা বলবে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই গ্রামে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে। আমি আমার বাড়িঘর ছেড়ে কেন চলে যাব? আর আপনি আমাদের ইচ্ছা মতো কাজ কেন করতে দিবেন না? আমরা আমাদের ইচ্ছে মতোই কাজ করব। আর কাজের জন্য এই গ্রাম থেকে আমাদের বাইরে যেতেই হবে। এই গ্রামে আমরা কখনোই আটকে থাকতে পারবো না। তোর তো দেখছি সাহস অনেক বেশি। তুই আমার মুখের উপর কথা বললি, আজকেই তোকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। দরকার হলে তাই করব, তবুও আমি আপনার কথা মানতে পারবো না। গ্রামের সবাই কাজের জন্য যেখানে খুশি সেখানে যাবে। এই গ্রামে তো কোনো কাজই পাওয়া যায় না। এই মুহূর্তে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, আর কখনোই যেন তোকে এই গ্রামে না দেখি। তারপর জমিদার তার লোকজন দিয়ে জোর করে রাশেদকে গ্রাম ছাড়া করে। কি দরকার ছিল জমিদারের সাথে তর্ক করার? এখন তো খুব ভালো হয়েছে, তাই না? এখন আমরা কোথায় যাব? এসব ভেবে এখন আর কি হবে? জমিদার গ্রামে যা অত্যাচার শুরু করেছে, এমনিতেই কয়েকদিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে আসতে হতো। ভালোই হয়েছে, কোনো অত্যাচার সহ্য করার আগেই চলে এসেছি। তোমার কাছে তো ভালোই হবে। এখন বলো আমরা কোথায় যাচ্ছি? আমাদের যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। এখন কি করব? নিজের বাড়িটাও শেষ পর্যন্ত ফেলে আসতে হলো। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। দেখি জঙ্গলের পাশে একটা ঘর করে থাকা যায় কিনা। যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। আমি তোমার সাথে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে পারবো না। চলো জমিদারের কাছে ক্ষমা চেয়ে আমরা আবার আমাদের বাড়িতে ফিরে যাই। এটা তো কখনোই সম্ভব না। জমিদার যা ভুল করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আমি জমিদারকে বুঝিয়ে দিব লোকজনকে গ্রাম ছাড়া করার শাস্তি কতটুকু। তুমি কি করে জমিদারের সাথে পেরে উঠবে? এখন এসব কথা রেখে তাড়াতাড়ি একটা থাকার ব্যবস্থা করো। আমরা জঙ্গলের পাশেই থাকবো। জঙ্গলের পাশে থাকলে জমিদার আমাদের কিছুই করতে পারবে না। আমরা আর ওই গ্রামে ফিরে যাব না। দেখি জমিদার সাহেব কি করতে পারে। এমন একটা বুদ্ধি বের করব যাতে জমিদার সাহেব নিজেই এসে আমাদের গ্রামের ভেতরে নিয়ে যায়। এটা কোনোদিনও হবে না। আমাদের গ্রামের বাইরেই থাকতে হবে। আমরা আর কখনো নিজের বাড়িতে ফিরতে পারবো না। এসব আজে বাজে কথা রেখে ভালো কিছু কথা বললেও তো হয়। মুখে তোমার কোনোদিনও ভালো কথা আসেনি। এখন তাড়াতাড়ি এখানে এসো, একটা ঘর বানাতে হবে থাকার জন্য।
তারপর তারা দুজনে মিলে ঘর বানানোর কাজ শুরু করে এবং জঙ্গলের পাশে একটা ছোট্ট ঘর বানিয়ে থাকতে শুরু করে। হঠাৎ একদিন রাশেদ একটা আহত পাখি দেখতে পায়। ইস, পাখিটার কতই না কষ্ট হচ্ছে। গিয়ে দেখি পাখিটার কি হয়েছে। মনে তো হচ্ছে কোনো শিকারী পাখিটাকে আঘাত করে ফেলে রেখে গেছে। তারপর রাশেদ পাখিটার কাছে যায়। পাখিটা তখন বলে, দয়া করে আমাকে বাঁচাও, আমার খুব পানি পিপাসা পেয়েছে। এখন যদি আমি পানি পান করতে না পারি তাহলে মারা যাব। দয়া করে আমাকে একটু পানি খেতে দাও। তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তোমার কিছুই হবে না, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। তারপর রাশেদ তার বাড়ি থেকে পানি নিয়ে পাখিটিকে পান করায়। আজ তোমার জন্য আমার জীবনটাই ফিরে পেলাম। এই জঙ্গলের পাশে কেউ বেশি আসে না। কয়েকদিন ধরে এখানে পড়ে আছি। কত জনকে বলেছি সাহায্য করতে, কিন্তু কেউ সাহায্য করলো না। ঠিক আছে, আমি এখন আসি। আমার অনেক কাজ পড়ে আছে, কি করব সেটাই ভেবে পাচ্ছি না। গ্রাম ছেড়ে চলে এসেছি। গ্রামের মধ্যে জমিদার যে অত্যাচার শুরু করেছে। তুমি আমার এত বড় উপকার করলে, আর তোমাকে আমি সাহায্য করব না তা তো হবে না। তুমি আমার সাথে সোনার দ্বীপে চলো। সেখানে গিয়ে তুমি যা বলবে তোমার সব মনের আশা পূরণ হবে। তুমি কি সত্যি বলছো? সত্যি সত্যি সোনার দ্বীপে গেলে আমার মনের আশা পূরণ হবে? তবে আমার কোনো সোনা দানা লাগবে না। আমি শুধু আমাদের গ্রামের মানুষদের জমিদারের অত্যাচারের হাত থেকে বাঁচাতে চাই। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে সোনার দ্বীপে নিয়ে যাচ্ছি। তাছাড়া আমি কোনো সাধারণ পাখি না। তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে নিয়ে এখনই সোনার দ্বীপে যাব। তারপর পাখি রাশেদকে নিয়ে সোনার দ্বীপে যায়। এ তো দেখছি পুরোপুরি সোনার তৈরি দ্বীপ। এখানে যে এত সুন্দর সোনার দ্বীপ আছে এটা তো আমি কখনোই জানতাম না। কত সুন্দর চারদিকে, শুধু সোনা আর সোনা। সবাই সোনার দ্বীপে আসতে পারে না। যারা সরল মনের মানুষ শুধু তারাই এই দিকে আসতে পারে। তাছাড়া আমরা সব জাদুর পাখিরা এই সোনার দ্বীপেই থাকি। এখন এখান থেকে তোমার যা খুশি তাই নিয়ে যেতে পারো। আমার তো কোনো সোনার প্রয়োজন নেই। জমিদার সাহেব আমাদেরকে গ্রাম থেকে বের করে দিয়েছে। উনাকে শিক্ষা দেওয়াই আমার একমাত্র কাজ। এখান থেকে অনেক সোনা নিয়ে গ্রামবাসীর মাঝে বিলিয়ে দাও, তাহলে গ্রামবাসীরা আর জমিদারের কথা শুনবে না। জমিদার তোমাদের কাছে এত সোনা দেখে নিজে নিজে চুপ হয়ে যাবে। উনাকে উনার কাজের জন্য যোগ্য জবাব দিতেই হবে। তাই আগে উনাকে আমি গ্রাম থেকে বের করব। তাহলে এখান থেকে অনেক সোনা নিয়ে গ্রামটাকে দখল করে ফেলো, তাহলে জমিদার তার শাস্তি পেয়ে যাবে। তুমি কথাটা মন্দ বলনি। এক্ষুনি যাচ্ছি আমাদের গ্রামের জমিদার সাহেবকে তার শাস্তি দেওয়ার জন্য। তারপর রাশেদ সোনার দ্বীপ থেকে অনেকগুলো সোনা নিয়ে ফিরে আসে। গ্রামের রাস্তায় তার সাথে এক বুড়ির দেখা হয়। কি হলো গো বুড়িমা, কোথায় যাচ্ছ? গ্রামে চলো, আজ দেখবে জমিদারের কি হয়। আজকে আমি জমিদারকে তার কাজের যোগ্য জবাব দিব। গ্রামে গিয়ে আর কি হবে? জমিদার আমাদের গ্রামের সবার জমি কেড়ে নিয়েছে। গ্রামের মানুষ তো না খেয়ে দিন কাটাচ্ছে, আর কাউকে বের হতে দিচ্ছে না। তাই আমি পালিয়ে চলে এসেছি। তোমার আর কোনো ভয় নেই গো বুড়িমা, তুমি আমার সাথে চলো। জমিদার আমাদের সাথে আর কোনো অন্যায় করতে পারবে না। অনেক হয়েছে জমিদারের অন্যায়, এইসব আমরা আর সহ্য করব না।
তুই কি করবি বাবা? জমিদার তোকে তো গ্রাম থেকে বের করে দিয়েছে, এখন তোকে কারাগারে বন্দি করে দেবে। তোকে আর গ্রামে যেতে হবে না, চল তুই এখান থেকে। বুড়িমা, আমার কিছুই হবে না গো বুড়িমা, তুমি আমাকে একটু বিশ্বাস করো। দেখবে জমিদারের সাথে আমি কি করি। জমিদার ভাবতেই পারবে না তার সাথে আজ কি হতে চলেছে। জমিদার অনেক শক্তিশালী, তুই জমিদারের সাথে পেরে উঠবি না। শুধু শুধু তোর জীবনটাকে এভাবে জমিদারের সাথে লড়াই করে কাটাস না। তুই শহরে চলে যা, আর কখনোই এখানে ফিরে আসিস না। আমরা জমিদারের চাইতে কোনো অংশে কম না বুড়িমা। জমিদার আমাদেরকে নিরীহ মানুষ পেয়ে অত্যাচার করবে, আর আমরা সেটা মুখ বুজে সহ্য করে নিব। আজকে সকল গ্রামবাসীকে একত্র করে জমিদারের কাছে যাব। হয় এই গ্রামে জমিদার থাকবে, না হয় আমরা থাকবো। তারপর রাশেদ গ্রামবাসীর কাছে গিয়ে সব খুলে বলে এবং সবাইকে নিয়ে জমিদারের কাছে যায়। অনেক হয়েছে জমিদার সাহেব, আপনার অত্যাচার অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করব না। আপনি যদি এখনই এসব অত্যাচার বন্ধ না করেন, তাহলে আপনাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হা 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 হা। আমি কোথায় যাব সেটা তুই ঠিক করার কে? তাছাড়া তুই কোন সাহসে আবার এই গ্রামে ফিরে এসেছিস? ভালোই হয়েছে, সব গ্রামবাসী একসাথে এসেছে। সব গ্রামবাসীকে কারাগারে বন্দি করে ফেল, তাহলে আমার মুখের উপর আর কেউ কথা বলতে পারবে না। আপনার এই আশা কখনোই পূরণ হবে না। আমি এত সহজে হেরে যাব না। দেখুন, আমাদের কাছে কত সোনাদানা আছে। এগুলো নিয়ে যদি আমরা অন্য গ্রামে যাই, তাহলে অন্য গ্রামের জমিদার আরো বেশি ধনী হয়ে যাবে। তোরা এত সোনাদানা কোথায় পেলি? নিশ্চয়ই এগুলো তোদের পুরনো ধন সম্পদ। আমি থাকতে কখনোই তোরা এইগুলো নিয়ে এই গ্রাম ছেড়ে যেতে পারবি না। তারপর জমিদার সাহেব জোর করে রাশেদের কাছ থেকে যখন সোনাগুলো কেড়ে নিতে চায়, তখন জমিদারের চারপাশে অনেকগুলো সাপ আসে। ওরে বাবারে, এখানে সাপ কোথা থেকে এলো? তাড়াতাড়ি সাপগুলোকে এখান থেকে তাড়া। এই সাপগুলো কখনোই এখান থেকে যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি গ্রামের সবার জমি ফিরিয়ে দিবেন আর এই গ্রাম থেকে চলে যাবেন। আমার সাথে একদম চালাকি করতে আসবি না। ভুলে যাস না, আমি এই গ্রামের জমিদার। আমি তোদের কাউকে ছাড়বো না। আগে নিজে তো বাঁচুন, তারপর আমাদের কথা না হয় চিন্তা করবেন। ভালোই ভালোই বলছি, গ্রামের সবার সবকিছু এখনই ফিরিয়ে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। আজ থেকে আর তোদের জমি আমি নিব না। তোদেরকে তোদের মতো কাজ করতে দিব। আমি এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কখনোই এই গ্রামে ফিরে আসবো না। কথাটা যেন মনে থাকে। আপনি অনেক অত্যাচার করেছেন, এবার এই সব কিছুর শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনোই এমন অত্যাচার করব না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে, এইবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি এখন থেকে আমাদের আর কারো কোনো ক্ষতি করবেন না, আর গ্রামের কারো উপর জুলুমও করতে পারবেন না। গ্রামের সবাই নিজের ইচ্ছা মতো কাজ করবে। তারপর সেখান থেকে সাপগুলো চলে যায়। তবে তুই কি করে এতগুলো সোনা পেলি? নিশ্চয়ই গুপ্তধন পেয়েছিস। বল আমাকে, গুপ্তধন কোথায় পেয়েছিস? সেটা আপনাকে কেন বলবো? আপনার মতো জমিদারের সাথে আমার কথা বলতেও ঘৃণা করে। চলো, সবাই নিজেদের কাজ করবে। আজ থেকে এই জমিদার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যখনই ক্ষতি করতে আসবে, ওই সাপগুলো জমিদারকে আক্রমণ করবে। তারপর সবাই সবার কাজে চলে যায়। রাশেদ তার বউকে নিয়ে গ্রামে ফিরে আসে। আজকে যদি জাদুর পাখি না থাকতো, তাহলে কখনোই আমি এই কাজ করতে পারতাম না। জাদুর পাখির জন্য এখন থেকে আমাদের গ্রামের সবাই শান্তিতে থাকতে পারবে। তারপর থেকে গ্রামের সবাই নিজেদের মতো কাজ করতে থাকে।